কয়েকজন নরপশু মিলে একদিন রাতে মা ও মেয়েকে একসাথে রেপ করে। মায়ের চোখের সামনে গ্যাং রেপের কারণে তার মেয়ের করুণ মৃত্যু হয়। তবে সবকিছু কি এত সহজেই শেষ হয়ে যাবে? নিজের মেয়ের ধর্ষণকারীদের জন্য একজন মা এমন একটি মাস্টার প্ল্যান তৈরি করে যেটা পুলিশ পর্যন্ত ধরতে পারে না। সমাজে অবহেলিত হলেও একটু সাহস সঞ্চয় করতে পারলে তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখব আমাদের আজকের সিনেমাতে। সিনেমার শুরুতে দেখা যায় টিয়া নামের একটি মেয়ে তার স্কুলের একটি প্রোগ্রামে রামায়ণ নিয়ে একটি ফাংশন সাবমিট করে। তার প্রজেক্ট সবার কাছে অনেক ভালো লাগে, তাই সবাই তাদের ভীষণ প্রশংসা করতে থাকে। এতে করে টিয়া অনেক খুশি হয়ে যায় এবং সে দৌড়ে গিয়ে স্টেজের পাশে থাকা তার মাকে গিয়ে জড়িয়ে ধরে। টিয়ার মা বিদ্যা এই স্কুলের টিচার। এরপর স্টেজে মুখ্যমন্ত্রীকে ডাকা হয়। তিনি যখন স্টেজে এসে কথা বলতে শুরু করেন তখন দেখা যায় স্কুলের এই ফাংশনে তার ছেলেও এখানে এসেছে এবং তার বন্ধুদের সাথে নিয়ে মেয়েদেরকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে। এরপর মুখ্যমন্ত্রী টিয়া ও তার দুই বান্ধবীকে পুরস্কার বিতরণ করেন। এরপর স্কুলের এই প্রোগ্রাম শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, তাই বিদ্যা তার মেয়েকে নিয়ে বাসায় ফেরার জন্য গাড়ি করে রওনা দেয়। তখন দেখা যায় রাস্তায় প্রচুর জ্যাম। তখন বিদ্যা তার বান্ধবী ঋতুকে ফোন করে। ঋতু হলো একজন আর্টিস্ট, আর সে তার এক্সিবিশনের জন্য ছবি পেন্টিং করছিল। তখন বিদ্যা ঋতুকে জিজ্ঞেস করে এই রাস্তা থেকে বাড়ি ফেরার জন্য শর্টকাট কোনো রাস্তা আছে কিনা। তখন ঋতু বিদ্যাকে জানায় মোবাইলে জিপিএস অন করলে শর্টকাট রাস্তা দেখিয়ে দিবে। তখন বিদ্যা ঋতুর কথা অনুসারে জিপিএস অন করে এবং সেই অনুসারে বাড়িতে ফিরতে থাকে। কিন্তু এদিকে বিদ্যা জানতো না যে পিছন থেকে মুখ্যমন্ত্রীর ছেলে তাদের গাড়িটিকে ফলো করছে। এরপর বিদ্যা জিপিএস দেখে মেন রোড থেকে বেরিয়ে নির্জন একটি রাস্তার মাঝে গাড়ি নিয়ে ঢুকে পড়ে। প্রথমে রাস্তাটা স্বাভাবিক মনে হলেও রাস্তার সামনের দিকটা ছিল খুব অন্ধকার, যা দেখে বিদ্যা ঋতুকে বলে আমার খুব ভয় করছে। তখন ঋতু বিদ্যাকে বলে ভয় পাওয়ার কিছু নেই, তুমি জিপিএস দেখে গাড়ি চালাতে থাকো। তো ঠিক তখনই মুখ্যমন্ত্রীর ছেলে অপূর্বের গাড়ি বিদ্যার গাড়িকে পিছন থেকে জোরে ধাক্কা মারে, যার ফলে বিদ্যা তখন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। সেই সময় অপূর্ব ও তার বন্ধুরা বিদ্যা ও তার মেয়েকে গাড়ির ভিতর থেকে বের করে তাদের একটি ফার্ম হাউসে নিয়ে যায়। দেখে প্রথমে মনে হয়েছিল এরা হয়তো তাদেরকে সাহায্য করতে এসেছে, কিন্তু না, এরাই মূলত গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করিয়েছে, যা বিদ্যা বুঝতে পারে। এরপর 7 জন নরপশু তাদের উপরে অমানবিক নির্যাতন শুরু করে। একের পর একজন মিলে বিদ্যা ও তার মেয়েকে ধর্ষণ করতে থাকে। তখন তারা দুইজন এদের সাথে লড়াই করার অনেক চেষ্টা করে, কিন্তু তারা এদের হাত থেকে নিজেদের বাঁচাতে পারে না। নরপশুগুলো তাদের দুজনের হাত পা বেঁধে রেখেছিল এবং বিদ্যা তার চোখের সামনে তার মেয়েকে এভাবে গ্যাংরেপ হতে দেখে চোখের পানি ফেলা ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। এক পর্যায়ে টিয়া মারা যায়। এরপর দুজনকে মেরে সেই গাড়ির সামনে ফেলে দিয়ে যায়, যেন সবাই এটাকে দেখে অ্যাক্সিডেন্ট মনে করে। অন্যদিকে ঋতু বিদ্যার গাড়ির অ্যাক্সিডেন্টের শব্দের পর থেকে আর কোনো কথা বলতে না পেরে সে বিদ্যার স্বামী রবিকে ফোন করে জানতে চায় বিদ্যা কি বাড়ি ফিরেছে কিনা। তখন রবি বলে না তো, ওরা এখনও বাড়িতে ফিরেনি। এরপর ঋতু রবিকে সব ঘটনা খুলে বলে। তখন ঋতু আরও বলে আমার মনে হয় ওরা কোনো বিপদে পড়েছে, তাই আমাদের উচিত তাদেরকে খুঁজতে যাওয়া। অন্যদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে এবং সবাই মনে করছে অ্যাক্সিডেন্টে দুইজনই হয়তো বা মারা গিয়েছে। এমন সময় বিদ্যার বডি হঠাৎ করে কেঁপে ওঠে। তখন ইন্সপেক্টর অখিল ও জয় বিদ্যার এরকম অবস্থা দেখে তাকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং তার একটু পরেই বিদ্যার স্বামী রবি ও তার বান্ধবী ঋতু হসপিটালে এসে হাজির হয়। তখন পুলিশ তাদেরকে জানায় তার স্ত্রী ও মেয়ের উপরে গণধর্ষণ করা হয়েছে। এরপর পুলিশ তাদের দুজনের কাছে গতকালকে কি হয়েছে সেটা জানতে চায়। তখন তারা দুজন যতটুকু জানতো সবকিছুই পুলিশকে খুলে বলে। তখন পুলিশ তাদেরকে সান্ত্বনা দেয় এবং বলে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা যে করেই হোক এই অপরাধীদেরকে ধরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। অন্যদিকে অপূর্ব ও তার বন্ধুরা যারা কিনা গতকাল রাতে মা ও মেয়েকে রেপ করে মেরে ফেলেছে, তারা 7 জন মিলে একটি রুমে বসে কালকে রাতের ঘটনা নিয়ে আড্ডা দিচ্ছিল। এমন সময় তাদের মধ্যে একজন টিভি অন করলে দেখতে পায় বিদ্যা ও টিয়া যাদেরকে রেপ করা হয়েছে এই খবরটি পুরো শহরে ভাইরাল হয়ে যায়। এমনকি বিদ্যা এখনও হসপিটালে জীবিত অবস্থা রয়েছে সেটাও তারা জানতে পায়। যা জানতে পেরে তারা 7 জন খুব ভয় পেয়ে যায়। আর সব থেকে বেশি ভয় পায় অপূর্ব, কারণ সে মুখ্যমন্ত্রীর ছেলে, তাকে শহরের সবাই চিনে। তার এই কুকর্মের কথা ফাঁস হয়ে গেলে তাদের মান সম্মান সব চলে যাবে।
তখন অপূর্ব তার বন্ধুদেরকে বলে, আমি তোদেরকে বারবার করে বলেছিলাম চেক করতে যে ওরা দুইজন মরেছে কিনা, তারপরও বিদ্যা কি করে বেঁচে গেল। এই কথা শুনে অপূর্বের বাকি বন্ধুরা সবাই খুব ভয় পেয়ে যায়। তখন অপূর্ব সবাইকে বলে, তোরা কোনো কিছু চিন্তা করিস না, আমি আছি তো, বাবাকে দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিব। অন্যদিকে হসপিটালে বিদ্যার স্বামী ঋতুকে বলে এই সব কিছুর জন্য বিদ্যা দায়ী। তাকে কে বলেছিল মেন রোড ছেড়ে শর্টকাট রাস্তা দিয়ে আসার জন্য? আজকে বিদ্যার জন্য আমার মেয়ে রেপ হয়েছে এবং সে মারা গিয়েছে। তখন ঋতু খুব রেগে গিয়ে রবিকে বলে, তুমি এসব কি বলছো? এখন তোমার উচিত তোমার স্ত্রীর পাশে থাকা, তাকে সান্ত্বনা দেওয়া, তা না করে তুমি ওকেই সব কিছুর জন্য দোষারোপ করছো। এক পর্যায়ে তাদের দুজনের মাঝে এই সমস্ত কথা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতে থাকে। এমন সময় একজন নার্স এসে রবিকে বলে, স্যার আপনার মেয়ের পোস্টমর্টেম শেষ হয়ে গিয়েছে, আর সব থেকে দুঃখের ব্যাপার হলো আপনার মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। আপনারা চাইলে এখন তার লাশ নিয়ে যেতে পারেন। এবং এর পরের দিন রবি তার মেয়ের শেষ কাজ সম্পূর্ণ করে। তখন ঋতু রবিকে ফোন করে অনেক কথা শুনিয়ে দেয় এবং তাকে বলে, তুমি আর একদিন অপেক্ষা করতে পারলে না? টিয়া বিদ্যারও তো মেয়ে, একটাবারও শেষ দেখার সুযোগ দিলে না তুমি? এমন কাজ কিভাবে করতে পারো তুমি? এইসব কথায় রবির কোনো কিছু যায় আসে না, তাই সে ঋতুর কল কেটে দেয়। অন্যদিকে বিদ্যাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হসপিটালে ইন্সপেক্টর অখিল ও জয় চলে আসে। তখন নার্স পুলিশকে সাবধানে জিজ্ঞাসাবাদ করতে বলে। এরপর পুলিশ বিদ্যাকে জিজ্ঞেস করে এই ঘটনাটা কখন অথবা কারা করেছে। বিদ্যা তখন এতটাই অসুস্থ বোধ করছিল যে সে মুখ দিয়ে কোনো কিছুই বলতে পারছিল না, শুধু সে তার মেয়ের কথা জিজ্ঞেস করে। তারপর যখন সে জানতে পারে তার মেয়ে মারা গিয়েছে, তখন সে আস্তে আস্তে ইশারায় সবকিছু বলতে শুরু করে। বিদ্যা বলে ওরা 7 জন ছিল। তখন পুলিশ বিদ্যাকে বলে, আপনি কি তাদের মাঝে কাউকে চিনতে পেরেছেন? তখন হসপিটালে টিভি চ্যানেলে মুখ্যমন্ত্রী ও তার ছেলেকে দেখা যায়। তাই বিদ্যা তখন আঙ্গুল উঠিয়ে মুখ্যমন্ত্রীর ছেলেকে দেখিয়ে দেয়। পুলিশ তখন সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারে এবং বিদ্যার সাথে কোনো রকম কথা না বলে তখন সেখান থেকে পুলিশ বাইরে বেরিয়ে আসে। হসপিটাল থেকে বের হয়ে পুলিশ অফিসার জয় মুখ্যমন্ত্রীর ছেলের কুকুরটির কথা তার বাবাকে জানিয়ে দেয়, যা শোনার পর মুখ্যমন্ত্রী তার ছেলের কাছে এই বিষয়টা জানতে চায়। তখন মুখ্যমন্ত্রীর ছেলে অপূর্ব তাকে বলে, তুমি টাকা দিয়ে সকলের মুখ বন্ধ করে দাও, সাথে সাথে এই কেসটাও পুরোপুরি ক্লোজ করে দাও। অন্যদিকে দেখা যায় বিদ্যা মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে, যার ফলে তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয় এবং তার বান্ধবী ঋতু তাকে সাথে করে নিয়ে যেতে এসেছে। তখন গাড়ি দিয়ে যাওয়ার সময় ঋতু তার স্বামীর সমস্ত কথা বিদ্যাকে খুলে বলে আর বলে, তোমার স্বামী তোমাকে নিয়ে ভাবে না, শুধুমাত্র নিজের স্বার্থটুকুই বুঝে। এই সব কথা বলতে বলতে ঋতু তাকে বাসায় পৌঁছে দেয় এবং ঋতুকে বলে, আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে সবাইকে খুঁজে বের করে এক এক করে মেরে ফেলতাম, সবাইকে আমি উপযুক্ত শাস্তি দিতাম। এদিকে আবার বিদ্যা তার মেয়ের কথা কোনোভাবেই ভুলতে পারছিল না, বরং তার সকল কথা এবং স্মৃতিগুলো মনে পড়তে থাকে, যার ফলে বিদ্যা অনেক কান্নাকাটি করতে থাকে। এক রাতেই চোখের পলকে সবকিছু শেষ হয়ে গেল। একটা সময় বিদ্যা কান্না করতে করতে তার মতো করে সে ঘুমিয়ে পড়ে। তখন রবি বাসায় আসে এবং বিদ্যার সাথে কোনো রকম কথা না বলে সে তার মতো ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বিদ্যা তার মেয়ের জন্য সবসময় খুব ছটফট করতে থাকে। পরের দিন সকালবেলা বিদ্যা পুলিশের কাছে তার স্টেটমেন্ট দিতে যাবে, এজন্য সে রেডি হচ্ছিল। এরপর সে লিফটের কাছে গেলে একজন অপরিচিত পুরুষকে দেখতে পেয়ে সে আবারও দৌড়ে তার ঘরে চলে আসে। অর্থাৎ সে এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে কোনো পুরুষের উপরই সে বিশ্বাস করতে পারছে না। এরপর ঋতু তার বাসায় আসলে দুজনে মিলে একসাথে পুলিশ স্টেশনে যায়। তখন অফিসার জয় ঋতুকে ভিতরে আসতে বলে আর বিদ্যাকে বাইরে বসতে বলে। তখন ঋতু জিজ্ঞাসা করে, স্যার কেসটা কতটুকু এগিয়েছেন, কেউ কি ধরা পড়েছে? তখন অফিসার জয় বলে, আপনি এই অবস্থায় বিদ্যাকে কেন নিয়ে এসেছেন? আমরা এই কেসটা প্রায় সলভ করে ফেলেছি, এমনকি আমরা 3 জনকে অ্যারেস্ট করে ফেলেছি। তখন সেই 3 জনের ছবি ঋতুকে দেখালে ঋতু রেগে যায়। সে তখন বুঝতে পারে পুলিশ এই কেসটা তাদের মতো করে ক্লোজ করে দিতে চাইছে। তখন ঋতু রেগে গিয়ে অফিসারকে বলে, বিদ্যা তো আমাকে মুখ্যমন্ত্রীর ছেলের কথা বলেছিল, তাহলে এরা কারা? আপনি কেন আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিচ্ছেন না? তখন পুলিশ ঋতুকে থামিয়ে বলে, এই সব কিছু সিনেমাতে হয়, কিন্তু বাস্তবে এমনটা হয় না, কারণ মুখ্যমন্ত্রীর অনেক ক্ষমতা রয়েছে, তারা চাইলে মুহূর্তেই সবকিছু পরিবর্তন করে দিতে পারে। পুলিশ অফিসার আরও বলে, এমনিতেই বিদ্যার অনেক ক্ষতি হয়েছে, আমি চাই না তাদের আর কোনো ক্ষতি হোক,
আমাদের হাত উপর মহলে বাঁধা থাকে, আমরা চাইলেই সবকিছু করতে পারি না। বিষয়টা বোঝার চেষ্টা করুন। ঋতু ও পুলিশ অফিসারের কথোপকথন বিদ্যা বাইরে থেকে সবকিছু শুনতে পায়। তখন বিদ্যা বুঝতে পারে যে সে তাদের সাথে হওয়া অন্যায়ের সঠিক বিচার পাবে না। এভাবেই দিন যেতে থাকে এবং বাড়তে থাকে বিদ্যার প্রতি রবির অবহেলা। একদিন রাতের বেলা খাবার খাওয়ার সময় রবি বিদ্যাকে বলে দেয়, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমার সব সময় তোমার ভুলের কথাটাই মনে পড়ে। তুমি সেই দিন রাতে যেই ভুল করেছো তার জন্য আমার মেয়ে মারা গিয়েছে। তুমি যদি সেদিন শর্টকাট রাস্তা দিয়ে না আসতে তাহলে হয়তোবা আমার মেয়ে মারা যেত না। তাছাড়া তোমার আমার সম্পর্কটা খুব একটা ভালো নয়। তারপরেও আমরা আমাদের সম্পর্ক টিকিয়ে রেখেছিলাম শুধুমাত্র টিয়ার কথা ভেবে। আর যেহেতু এখন টিয়া নেই, তাহলে আমাদের এই মিথ্যা সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয় না। এমন পরিস্থিতিতে স্বামীর থেকে বিদ্যা এসব কথা শুনে সে ভিতর থেকে আরো ভেঙে পড়ে আর তার বান্ধবীকে কল করে তার বাসায় চলে যায়। এরপর একদিন বিদ্যা গাড়ি নিয়ে বাহিরে যায় এবং ট্রাফিক সিগন্যালে এসে তার পাশে বাইক নিয়ে একটি ছেলেকে দেখতে পায়, যে কিনা সেই রেপিস্টের ভিতরে একজন ছিল, যার নাম ছিল সেকেন্দার। তখন ওই দিন রাতের কথা বিদ্যার মনে পড়ে যায়, আর তখনই বিদ্যা গাড়ি নিয়ে সেই ছেলের পিছু করে আর সে কোথায় কোথায় যায় সবকিছু একটি ডায়েরিতে নোট করে রাখে। এরপর সেকেন্দার একটি হোটেলের সামনে এসে দাঁড়ায়। তাছাড়া এখানেও তার বাকি বন্ধুরা রোজ আসে। এরপর দেখা যায় বিদ্যা রেগুলার জিম করতে থাকে এবং সে চেষ্টা করতে থাকে যত দ্রুত সম্ভব নিজেকে ফিট করার জন্য। এরপর শুরু হয় বিদ্যার আসল গেম। বিদ্যা আবারও সেকেন্দারকে ফলো করে এবং সেকেন্দার হোটেলের ভিতরে যাওয়ার পরেই বিদ্যা গাড়ি থেকে বেরিয়ে এসে সেকেন্দারের মোটরসাইকেলের চাকার নাট ঢিলা করে দেয় এবং ঘন্টাখানিক পর সেকেন্দার তার বাইক নিয়ে চলে গেলে বিদ্যা তার পিছু করতে থাকে। এরপর কিছু দূর যাওয়ার পর সেকেন্দারের বাইকের চাকা খুলে একটি বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেকেন্দার সেখানেই মারা যায়। তখন বিদ্যা গাড়ি থেকে নেমে এসে সেকেন্দারের পকেট থেকে মোবাইল ফোনটা নিয়ে আবারও গাড়িতে ফিরে আসে এবং সেই ফোন থেকে অপূর্বর সকল বন্ধুদের ফোন নাম্বার সহ ফেসবুক আইডি পেয়ে যায়। পরের দিন সকালে পুলিশ ঘটনাস্থলে এসে সেকেন্দারের লাশ উদ্ধার করে এবং পুলিশ জানতে পারে এটা অপূর্বের বাইক আর এই সেকেন্দার হলো অপূর্বের বন্ধু। তারা সবসময় একসাথেই চলাফেরা করে। এরপর পুলিশ অপূর্বের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য আসে। তখন অপূর্ব পুলিশদেরকে দেখে তাদের সাথে বাজেভাবে কথা বলা শুরু করে। তখন পুলিশ অপূর্বকে জিজ্ঞেস করে, এই নাম্বারে বাইকটি কি তোমার? তখন অপূর্ব বলে, কেন, কি হয়েছে? তখন পুলিশ অপূর্বকে বলে সেকেন্দার মারা গিয়েছে। যা শোনার পর অপূর্ব অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে বিদ্যা সেই স্কুলে ক্লাস নিচ্ছিল। তখন সে দেখতে পায় টিয়ার বান্ধবী মিনারা মন খারাপ করে বসে রয়েছে আর ক্লাস শেষে বিদ্যা মিনারাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? মিনারা তখন বলে, না ম্যাডাম, তেমন কিছু হয়নি। তখন বিদ্যা মিনারাকে বলে, তুমি কি আমার একটি কাজ করে দিবে? এরপর তারা দুইজন অন্য একটি জায়গায় এসে বসে। কথা বলতে বলতে এক পর্যায়ে বিদ্যা ইন্দ্র নামের একটি ছেলের ফেসবুক আইডি দেখায়, যা দেখে মিনারা ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন বিদ্যা তাকে ভরসা দেয় সব কথা খুলে বলার জন্য। তখন মিনারা বিদ্যাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, ইন্দ্র নামের এই ছেলেটা মোটেও ভালো নয়। আমার বাবা একজন জুয়ারু, প্রতিদিন নেশা করে বাড়ি এসে আমার মাকে মারধর করে আর আমি কিছুই করতে পারি না, শুধু রুমে বসে কান্নাকাটি করি। আর ইন্দ্র আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে। একদিন আমাদের বাড়িতে ঝগড়ার শব্দ শুনে ইন্দ্র আমাদের বাড়িতে আসে এবং আমার বাবাকে অনেক টাকা দিয়ে মদ খাইয়ে আমার মাকে কিনে নেয় আর এভাবেই আমার মায়ের সাথে সে খারাপ কাজ করতে থাকে। একদিন আমি স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরি, যার ফলে ইন্দ্র আমাকে দেখতে পায় এবং আমার বাবাকে অনেক টাকা দিয়ে সে আমাকে প্রতি সপ্তাহে হোটেলে নিয়ে গিয়ে আমার সাথে যা খুশি তাই করে। এরকম নোংরা কাজ গত 6 মাস যাবৎ সে আমার সাথে করে আসছে। এমনকি এসব কথা যদি আমি কাউকে বলি তাহলে সে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। সেদিন যখন ফাংশনের পর ওরা সবাই আমার কাছে আসে, আমি ওদের থেকে বাঁচার জন্য বলি আমি আপনাদের সাথে আপনাদের গাড়িতে করে বাসায় যাব। তাই ওরা আপনাদের গাড়িটিকে ফলো করে। আর তারপরের দিনই আমি আপনাদের নিউজ শুনে নিজেকে আর ক্ষমা করতে পারি না। এই সব কথা শুনে বিদ্যাও হতবাক হয়ে যায়। বিদ্যা তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই তখন বিদ্যা মিনারাকে বলে, আমি তোমাকে যেটা বলি সেটা করো, আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাবো। এবং পরের দৃশ্যে দেখা যায় থানায় ইন্সপেক্টর জয় এবং অখিল সেকেন্ডারের অ্যাক্সিডেন্ট যে স্বাভাবিক নয় সেই বিষয় নিয়ে কথা বলছিল। তারা বলতে থাকে কোথাও একটা গড়বড় রয়েছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই। অন্যদিকে মিনারা বিদ্যাকে বলে, ইন্দ্র আজ রাতেও আমাকে হোটেলে ডেকেছে। তখন বিদ্যা মিনারাকে বলে, তুমি ভয় পেও না। এরপর বিদ্যা গুগলে সার্চ করে বিভিন্ন পাউডার দিয়ে একটি বিষাক্ত ওষুধ তৈরি করে ফেলে। এরপর সেটা মিনারাকে দিয়ে দেয়।
এরপর সেই হোটেলে ঋতুর আর্ট এক্সিবিশন থাকার ফলে বিদ্যা ও ঋতু সেই হোটেলে হাজির হয়। অন্যদিকে ইন্দ্র হোটেল রুমে এসে মিনারার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন মিনারা কৌশলে তাকে খাবারের সাথে সেই পাউডারের ওষুধ মিশিয়ে দেয়। আর কিছুক্ষণ পর তার কাজ শেষ হয়ে গেলে সে চিৎকার করে ভীষণ ভয় পেয়ে বিদ্যাকে ফোন করে কাঁদতে থাকে। তখন বিদ্যা বুঝতে পারে তার কাজ শেষ হয়ে গিয়েছে। তখন বিদ্যা মিনারাকে রিল্যাক্স হতে বলে। এর মাঝেই সেখানে পুলিশ চলে আসে। আর মিনারার ফোন থেকে লাস্ট নাম্বার ডায়াল করে পুলিশ জানতে পারে সেটা বিদ্যার নাম্বার। তখন পুলিশ বিদ্যার কাছে এসে এই বিষয়ে জানতে চায়। বিদ্যা তখন বলে, মিনারা আমার ছাত্রী, তাই আমি আমার ছাত্রীর সাথে ফোনে কথা বলতে পারি। এমন সময় ঋতু এসে বিদ্যাকে সেখান থেকে নিয়ে যায়। পুলিশের হাতে কোনো প্রমাণ না থাকায় তারা এবার চুপ করে যায়। এরপর দেখা যায় অপূর্ব সহ বাকি 4 জন রেপিস্ট খুব ভয় পেয়ে যায়। তখন তারা নিজেদের ভিতরে আলোচনা করছিল এই খুনগুলো কে করছে। এক পর্যায়ে তারা বিদ্যাকে সন্দেহ করতে থাকে আর ভয় না পেয়ে বিদ্যা সম্পর্কে সবকিছু খুঁজে বের করতে বলে। এরপর অপূর্বর বন্ধুরা গিয়ে বিদ্যার স্বামীকে প্রচণ্ড মারধর করতে থাকে। তখন রবি তাদেরকে বলে, আমি আমার স্ত্রী বিদ্যাকে ডিভোর্স করে দিয়েছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবং পরের দিন সকালে রবি বিদ্যাকে কল করে এসব ঘটনা খুলে বলে আর এসব কিছু বন্ধ করতে বলে। কিন্তু বিদ্যা রবির কথায় এখন আর কোনো কিছু যায় আসে না। এরপর রাতের বেলায় বিদ্যা ও ঋতু একটি রেস্টুরেন্টে খেতে যায়। এই রেস্টুরেন্টের মালিক ছিল অপূর্বের বন্ধু হাসের। তখন বিদ্যা হাসকে দেখেই চিনে ফেলে। তখন হাস অপূর্বকে ফোন দিয়ে বলে বিদ্যাকে খুঁজতে আর অন্য কোথাও যেতে হবে না, বিদ্যা এখন আমার রেস্টুরেন্টে রয়েছে। তখন অপূর্ব এই কথা শুনে হাসকে বলে, তুই যে করেই হোক বিদ্যাকে তোর রেস্টুরেন্টে আটকে রাখ, আমি আসতেছি। এরপর বিদ্যা ওয়াশরুমে যায়। তখন হাস রেস্টুরেন্টের সমস্ত সিসিটিভি ফুটেজ বন্ধ করে দিয়ে ওয়াশরুমে গিয়ে বিদ্যার উপরে হামলা করে। তখন বিদ্যা হাসের কাছে থাকা ছুরি দিয়ে হাসকে মেরে ফেলে আর ঋতুকে কল করে বাসায় চলে যেতে বলে। এরপর মার্ডার কে করেছিল সেটা কেউ জানতে পারে না, কিন্তু হাসের লাশ দেখে রেস্টুরেন্টে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে বিদ্যা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটি ট্যাক্সি নিয়ে পালানোর সময় অপূর্বের আরেক বন্ধু কামরান বিদ্যাকে দেখে ফেলে আর সে বিদ্যাকে ফলো করতে শুরু করে। এক পর্যায়ে সে বিদ্যার ট্যাক্সির সামনে এসে গুলি করতে শুরু করে এবং তাদের মাঝে হাতাহাতি করতে গিয়ে একটি সময় বন্দুকটি বিদ্যার গাড়িতে পড়ে যায়। তখন বিদ্যা বন্দুকটি নিয়ে চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে কয়েকটি গুলি করে দেয়, যার ফলে সেখানে কামরান মারা যায়। এরপর বাসায় আসার পর ঋতু বিদ্যার কাছে জানতে চায় কি হয়েছে। তখন বিদ্যা তার বান্ধবী ঋতুকে সবকিছু খুলে বলে দেয়। অন্যদিকে পুলিশ রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরা চেক করলে বিদ্যাকে ওয়াশরুমে যেতে দেখে। তখন পুলিশ অফিসার জয় অপূর্বকে ফোন করে জানায় আপনার 2 বন্ধু কামরান ও হাস মারা গিয়েছে। যা শোনার পর অপূর্ব অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে পুলিশ বিদ্যার বাড়িতে চলে আসে। পুলিশ তখন বিদ্যাকে জিজ্ঞাসা করে সন্ধ্যায় আপনি কোথায় ছিলেন, তাছাড়া ইদানিং যেখানে মার্ডার হচ্ছে তার আশেপাশে আপনাকে আমরা কেন দেখতে পাচ্ছি। তখন বিদ্যা পুলিশকে জানায় হতে পারে এটা কোনো কোইন্সিডেন্স। তখন ঋতু পুলিশদেরকে অপমান করে বের করে দেয়। অন্যদিকে অপূর্ব টাকা দিয়ে কিছু ভাড়াটে খুনিকে বিদ্যাকে মেরে ফেলার জন্য পাঠায়। তখন ভাড়াটে গুন্ডারা বিদ্যাকে না পেয়ে ঋতুকে মেরে ফেলে সেখান থেকে চলে আসে। এরপর ঋতু গুরুতর আহত হলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর হসপিটালে বিদ্যা এসে ঋতুকে এই অবস্থায় দেখে সে খুব ভেঙে পড়ে। এরপর বিদ্যা তার পরবর্তী টার্গেট ঠিক করে ফেলে, অপূর্বের বন্ধু সুফি, যে কিনা একজন প্রপার্টির ডিলার। তখন বিদ্যা একটি ফেক অ্যাকাউন্ট খুলে জমি কেনার নাম করে সুফির সাথে কন্ট্যাক্ট করে। তখন সুফি তার মামাকে সাথে করে নিয়ে বিদ্যার সাথে দেখা করতে আসে। সুফির মামাও ছিল সেই ধর্ষণকারীদের মধ্যে একজন। এদিকে সিকিউরিটির সাথে সুফির মামার অনেক ঝামেলা হয়, কারণ সিকিউরিটি তাদেরকে বলছিল এখানে গাড়ি পার্কিং করা যাবে না, আর সুফির মামা এখানে গাড়ি পার্কিং করবে। তখন সুফির মামা সুফিকে বলে তুই গিয়ে ক্লায়েন্টের সাথে দেখা করে আয়, আমি গাড়ির মাঝেই আছি। মামার কথা মতো সুফি উপরে গিয়ে দেখতে পায় বিদ্যা তার জন্য অপেক্ষা করছে। তখন সুফি অনেক ভয় পেয়ে যায় এবং বিদ্যাকে বলতে থাকে সেদিনের ঘটনায় আমার কোনো দোষ ছিল না, আমি সেদিন কিছুই করিনি, বরং আমি তাদেরকে এসব নোংরামি করতে নিষেধ করেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, তুমি যা বলবে আমি তাই করব। তখন বিদ্যা সুফিকে বলে ফোন করে এই কথাগুলো অপূর্বকে বলো। তখন সুফি কোনো উপায় না পেয়ে অপূর্বকে কল করে বলে আমি আর এই ভয় নিয়ে থাকতে পারছি না, আমি পুলিশকে সবকিছু বলে দিব। এরপর সুফি ফোন কেটে যায় এবং সুফি ভাবতে থাকে অপূর্ব হয়তো তাকে আর বাঁচিয়ে রাখবে না, তাই সে আর কোনো উপায় না পেয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে।
আর এই সব কিছু দেখে নিচে থাকা মামা খুব ভয় পেয়ে যায় আর গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর ভয় পেয়ে সে বারবার পিছনে তাকিয়ে দেখছিল বিদ্যা তাকে ফলো করছে কিনা। এ সময় বড় একটি ট্রাক এসে মামার গাড়িটিকে মেরে দেয়, যার ফলে মামা সেখানেই মারা যায়। এরপর বাকি রইল আরেকজন, মুখ্যমন্ত্রীর ছেলে অপূর্ব। তখন অপূর্ব ভয় পেয়ে এসে তার বাবার কাছে এসে বলে, বাবা তুমি আমাকে বিদ্যার হাত থেকে বাঁচাও, ও একে একে সবাইকে মেরে ফেলেছে। তখন অপূর্বের বাবা বলে, ভয় পেও না, আমি থাকতে তোর কোনো ভয় নেই, কেউ তোর কিছু করতে পারবে না। আর এই হোলির অনুষ্ঠানটা শেষ হতে দে, তারপর আমি বিদ্যার ব্যবস্থা করছি। তখন অপূর্ব অবাক হয়ে যায় এবং সে তার বাবাকে বলে, তোমার ছেলে এখন মারা যাচ্ছে আর তোমার কাছে হোলির অনুষ্ঠানটা অনেক বড় হয়ে গেল। তখন অপূর্বের বাবা অপূর্বকে বলে, রেপ করার সময় মনে ছিল না, এখন এত ভয় পাস কেন? পলিটিক্সের তুই কি বুঝবি? জনগণের জন্য আমাদের অনেক কিছু করতে হয়। এরপর শুরু হয় সেই হোলি উৎসব, যেখানে মুখ্যমন্ত্রীও ছিল। তাছাড়া পুরো বাড়িটি সিসিটিভি ক্যামেরা সহ পুলিশ দিয়ে গার্ড দিচ্ছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। বিদ্যা সকলের চোখ ফাঁকি দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে চলে আসে এবং বিদ্যা কিছু লোককে আগে থেকেই সেখানে সেটিং করে রেখেছিল যেন বাড়ির ভিতরে একটি ঝামেলা তৈরি করা যায়। যখন মুখ্যমন্ত্রী সবার সাথে হোলি খেলছিল, তখন তার কাছে একটি লোক এসে তাকে ঠাটিয়ে চড় মারে এবং সাথে সাথে শুরু হয়ে যায় গন্ডগোল, এবং এই সুযোগেই বিদ্যা বাড়ির ভিতরে চলে আসে। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে চড় মারার ব্যাপারটা নিউজের মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। এমন সময় অপূর্ব এসে তার বাবাকে বলে, বাবা তুমি শান্ত হও। তখন দুজনের কথা বলার মাঝখানে বিদ্যা এসে হাজির হয়, আর তখন তারা কিছু বুঝে ওঠার আগেই বিদ্যা মন্ত্রীকে গুলি করে দেয়। মন্ত্রী মারা গেলে বিদ্যা অপূর্বকে ধরে। তখন অপূর্বকে সে অনেক মারধর করে বেহাল অবস্থা করে দেয়। তারপরেও সে তাকে জানে শেষ করতে পারে না। বিদ্যার অপূর্বর উপরে এতটাই ঘৃণা হয় যে সে শুধু অপূর্বর উপরে থুতু ফেলতে থাকে। এরপর বিদ্যা রান্নাঘরে গিয়ে গ্যাসের লাইন খুলে দিয়ে আসে এবং দ্রুত বিদ্যা সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। এমন সময় অপূর্ব সিগারেট ধরানোর জন্য লাইটার বের করলে পুরো বাড়িটি ব্লাস্ট হয়ে যায়। মানে মরার আগেও এমন পরিস্থিতিতেও তার সিগারেট খেতে হবে। এরপর পুলিশ বিদ্যাকে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতে দেখে, তবুও তাকে অ্যারেস্ট করে না, কারণ তাদের কাছে উপযুক্ত কোনো প্রমাণ নেই। যেই কাজটা পুলিশের করে দেখানোর কথা ছিল, সেই কাজটা বিদ্যা করে দেখিয়েছে। এভাবেই একের পর এক সমস্ত ধর্ষণকারীদের শাস্তি দেয়। আর এখানে আমাদের আজকের সিনেমাটি শেষ হয়ে যায়। মানুষ অপরাধ যত গোপন করার চেষ্টা করুক না কেন, তার ফল একদিন প্রকাশিত হবেই, এটাই স্বাভাবিক। আমাদের আজকের সিনেমাটি তারই একটি প্রমাণ। সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।